আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটা খুবই স্পেশাল ক্লাস নিয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে বৃত্ত নিয়ে, অর্থাৎ সার্কেলের উপরে ক্লাসটা হবে। এবং এই ক্লাসটা থেকে আপনারা দেখবেন যে অনেক 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 কোশ্চেন আপনারা কমন পাবেন। আগে আমি একটু দেখে নেই সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ইজ ইট ক্লিয়ার? এখন কি সাউন্ডের উন্নতি ঘটলো কিনা একটু দেখি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের বৃত্তের উপরে ক্লাস হবে। আর এই বৃত্তের আমরা অনেক কিছুই শিখব বৃত্ত সম্পর্কে। এখানে যেগুলো বিগত সালে যেগুলো কোশ্চেন আসছে সেগুলোও সলভ করে ফেলবো। আপনারা এক এক করে সব কিছু জেনে যাবেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো ফার্স্টেই বৃত্তের সাধারণ কিছু জিনিস সম্পর্কে আলোচনা করা। বৃত্ত সম্পর্কে সবাই আমরা জানি, বৃত্ত জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তো একটা যখন বৃত্ত থাকে, একটা যখন বৃত্ত আপনার কাছে থাকে, সেই বৃত্তটার এই একটা বৃত্ত যে আছে, এই বৃত্তটার কোনটা কি আসলে সবাই আমরা জানি যে বৃত্তের ভিতরে কি থাকে, এটা একটা কেন্দ্র থাকে। তাহলে ভিতরেরটা যে আছে সবগুলো আমরা এক এক করে শিখে নেই। মনে করি যে আমরা একেবারে ছোট বাচ্চা, কিচ্ছু পারি না, কিচ্ছুই পারি না। তাই ভিতরেরটা হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র। তাহলে একেবারে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র থাকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর এই যে বাইরে যে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বৃত্ত, অথবা এটারই নাম হচ্ছে পরিধি। এই যে বাঁকা যে অংশটা, এই যে বাঁকা অংশটা, এটাকেই আসলে বৃত্ত বলে। কেন্দ্রকে, এই যে একটা যে কেন্দ্র থাকে, এইখান থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটা আছে এটাকেই বৃত্ত বলে। আর বৃত্তের এই জিনিসটা, এই বক্ররেখার যে পুরা মানটা, মানে একটা থেকে পুরাটা ঘুরে আসলে যেই মানটা বা দৈর্ঘ্যটা, এটাকে বলি আমরা হচ্ছে পরিধি। এটার নাম কি? এটার নাম হচ্ছে পরিধি। আচ্ছা, বৃত্তের একটা কেন্দ্র থেকে আমি যদি কেন্দ্রটা থেকে যদি যে কোনো একটা বৃত্তের যে কোনো একটা অংশ পর্যন্ত, অথবা আমি বৃত্ত পর্যন্ত, অথবা আমরা বলি যদি পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্যাসার্ধ। এটার নাম হচ্ছে, আমরা সবাই জানি এটার নাম কি, ব্যাসার্ধ। তাহলে এই কয়েকটা জিনিস আমরা সবাই জানি। এবং ব্যাসার্ধ আসছে কই থেকে? ব্যাসের অর্ধেক থেকে। তাহলে ব্যাস কি জিনিস? এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্সটা বা দূরত্বটা, সেটাকেই বলি আমরা হচ্ছে ব্যাস। তাহলে এবং এটা কেন্দ্র দিয়ে যদি যায়, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি যোগ করে দিব, এবং সেটা যদি কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। এবং ব্যাসের অর্ধেককেই আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যোগ করি, সেটাকে আমরা বলি সাধারণত হচ্ছে জ্যা। সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি আমরা হচ্ছে জ্যা বলি, জ্যা বলি। তাহলে এখানে বৃত্তের এইটা একটা জ্যা, এরকম এইটা একটা জ্যা। আবার বৃত্তের ব্যাসও কিন্তু একটা জ্যা, কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে যেহেতু গমন করেছে, তাই বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা, মানে সবচেয়ে বড় জ্যা। সবচেয়ে বড় জ্যা, একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যাটাই হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, মানে সবচেয়ে বড় জ্যা। এই যে দেখেন, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে গমন করছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গমন করছে, এবং তার মধ্যে থেকে যদি এটা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেইটাই সবচেয়ে বড় জ্যা হবে, এবং কেন্দ্র দিয়ে গেলে সেটার নাম হচ্ছে ব্যাস। সেই জন্য বলা হয় বৃত্তের ব্যাসই সবচেয়ে বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, মানে সবচেয়ে বড় জ্যাটাই হচ্ছে বৃত্তের একটা ব্যাস। ওকে, আবার আমরা আরও কিছু জিনিস যদি লক্ষ্য রাখি তাহলেই বুঝতে পারবো যে বৃত্তের যে কোনো একটা বিন্দু দিয়ে যদি কোনো একটা বাহির থেকে কোনো একটা বিন্দু আসছে এবং একটা বিন্দু দিয়ে চলে গেছে, একটা বিন্দুকে ছেদ করেছে। কয়টা বিন্দুকে? একটা বিন্দুকে যদি ছেদ করে,
মাত্র একটা বিন্দুকে যদি ছেদ করে, এই জিনিসটাকে বলবো আমরা স্পর্শক। তাহলে স্পর্শক কয়টা বিন্দুকে ছেদ করবে? একটা বিন্দুকে। স্পর্শক কিন্তু একটার বেশি বেশি বিন্দুকে ছেদ করতে পারবে না। আমি যদি একের অধিক বিন্দুকে ছেদ করে, যে একটা দুইটা বিন্দুতে ছেদ করে ফেলো, তাহলে সেটাকে আর স্পর্শক বলবো না। তাহলে স্পর্শক হওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে বৃত্তের বাহিরে এমন একটা সরলরেখা যেটা বৃত্তকে একটা বিন্দুতে জাস্ট ছেদ করবে। মনে করেন এখানে জাস্ট একটা বিন্দুতে ছেদ করবে। এবং তার সাথে স্পর্শকের একটা ক্রাইটেরিয়া হচ্ছে কেন্দ্র থেকে যেই বিন্দুতে স্পর্শ করেছে সেটা যদি আমি যোগ করে দেই, সেইটা সবসময় লম্ব হবে। সেটা সবসময় কি হবে? লম্ব হবে। আপনি যেই জায়গাতেই এই কাজটা করেন, মনে করেন একটা আপনি স্পর্শক এই বিন্দুতে আঁকলেন, তাহলে এই বিন্দু যদি দিয়ে গমন করে, তাহলে এই কেন্দ্র থেকে এই বিন্দুটা যদি আমি যোগ করে দিই, সেটা সবসময় লম্ব হবে। যে কোনো স্পর্শকটা হচ্ছে কি, স্পর্শকটা অবশ্যই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে, বৃত্তে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা আছে সেইটা এবং স্পর্শকটা পরস্পরের উপর লম্ব। সবসময় এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে বৃত্তের যে এই যে কমন জিনিসগুলো আমরা সম্পর্কে জানলাম, যে একটা কেন্দ্র থাকে, হ্যাঁ, তারপরে ব্যাসার্ধ থাকে, ব্যাস থাকে, বৃত্তের পরিধি থাকে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা সবাই জানলাম। আচ্ছা, আরও একটা কমন জিনিস আছে, সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখবো। যে কোনো একটা বৃত্তের যদি আপনি পরিধি নেন, এই যে মানে একটা বৃত্ত আঁকেন, এই বৃত্তের পরিধি মানে এই যে এক প্রান্ত থেকে পুরাটা ঘুরে আসলেন, এইরকম একটা পরিধি আপনি নিলেন। তা পরিধিটা আপনি মনে করেন আপনি পরিধিটার মাপ নিলেন, ঠিক আছে? এবং পরিধিটার মাপ নেওয়ার পরে আপনি কি করলেন, এটার আপনি একটা জ্যায়েরও মাপ নিলেন, ওই যে ব্যাসেরও মাপ নিলেন, এবং ব্যাসের মাপটাও আপনি নিয়ে নিলেন, ঠিক আছে? তো এই মাপটা মনে করেন এই দুটা মাপ আপনি নিয়েছেন। আচ্ছা, আরেকজন কি করেছে? আরেকজন এই ছোট বৃত্ত না এঁকে বিশাল বড় একটা বৃত্ত এঁকেছে, এবং এই বৃত্তের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত মানে হচ্ছে পরিধির মাপ নিয়েছে, এবং সেও একটা ব্যাসের মাপটা নিয়েছে, এই প্রান্ত থেকে এইটার ব্যাসের মাপটা নিয়েছে, ঠিক আছে? তো দুইটাই ভিন্ন ভিন্ন, কারণ এইটা দেখাই যাচ্ছে পরিধিটা বড়, এটার ব্যাসও বড়, এটার পরিধিটা ছোট, ব্যাসটাও ছোট। এখন এই মাপ নেওয়ার পরে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। কি ইন্টারেস্টিং ঘটনা ঘটবে সেটা একটু দেখেন। এই ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে, আপনি যদি পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করেন, এই পরিধি যেই মাপটা এখানে পেয়েছেন, এখানে যে ব্যাসটা আছে, এই দুইটার যে ভাগফলটা আছে, এই দুইটা যদি ভাগ করেন, যেই মানটা পাবেন, এইখানেও আপনি যদি এই পরিধির আর এই ব্যাসকে যদি ভাগ করেন, সেম মান পাবেন, সমান মান পাবেন। এবং সমান মানটা কত? এই সমান মানটা হচ্ছে 3.1416, হ্যাঁ, এরকম করে 22/7 যেটাকে বলি আমরা, হচ্ছে এটাকে বলবো পাই। এই সমান মানটা হচ্ছে পাই। এই পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, 22/7 দিয়ে মানে প্রকাশ করা উচিত না, 22/7 তো একটা মূলদ সংখ্যা হয়ে যায়। এখন মনে রাখেন, পাইয়ের মান সুবিধার্থে 22/7 ধরা হয়। তাহলে পাই, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বলা হয় হচ্ছে পাই। একটা বৃত্তের যে পরিধি আছে, একে যদি আমি ব্যাস দিয়ে ভাগ করি, তাহলে যেই জিনিসটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে পাই। এটা কিন্তু ছোট বৃত্তের ক্ষেত্রে যেই ঘটনা, বড় বৃত্ত, আরও যদি বিশাল বৃত্ত হয়, সেই বৃত্তেরও যদি আমি কি নেই, পরিধি নেই, সেই বৃত্তের যদি আমরা ব্যাস নেই, সেম, তাহলে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাতটা আছে সব সময়ই হবে কিন্তু পাই হয়ে যাবে, সেইটা সবসময়ই পাই হবে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করেন। আমি কি বললাম, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা সবসময় পাই হবে। এখন ইন্টারেস্টিং একটা বিষয় আমরা খেয়াল করব, খুবই ইন্টারেস্টিং বিষয় কিন্তু। দেখেন, আমি জানি যে ব্যাসার্ধের ইংরাজি হচ্ছে রেডিয়াস, আর ব্যাসের ইংরাজি কিন্তু ডায়ামিটার। তো ব্যাসার্ধের ইংরাজি যেহেতু রেডিয়াস, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যেহেতু ব্যাসার্ধের ইংরাজি হচ্ছে রেডিয়াস। ব্যাসার্ধের ইংরাজি আবার বলি কি, রেডিয়াস, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধর ডাবল হচ্ছে ব্যাস, কারণ ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ। তার মানে আমার ব্যাসার্ধকে যদি আর ধরি, ব্যাস সবসময় কি হবে, টুয়াইস আর। ক্লিয়ার? বুঝেছি। ব্যাস হবে কি, টুয়াইস আর, মানে 2 × r, মানে আরকে আমি 2 দিয়ে গুণ করলে, ব্যাসের দ্বিগুণ করলে কি হয়ে যাবে, ব্যাসার্ধের দ্বিগুণ করলে কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি বলি, তাহলে এইখানে আমরা পরিধি আর ব্যাসের জায়গায় যদি আমি লিখি টুয়াইস আর, এই যে দেখেন,
ব্যাসার্ধকে যদি আর লিখি, ব্যাস হচ্ছে টুয়াইস আর, আর এই পাশে থাকলো পাই। তাহলে বলেন তো এইটা এই পাশে গেলে কি গুণ হবে না? তাহলে পরিধির মান কি আসে? পরিধির মান আসে কিন্তু, পরিধির মান আসে 2 পাই আর। পারবো কি পারবো না? সবাই পারবো? তাহলে পরিধির মান আসে 2 ইন্টু পাই ইন্টু আর। খুবই ইন্টারেস্টিং যে 2 গুণন পাই গুণন আর। পাইয়ের হিসাবে সুবিধার্থে আমরা মান ধরি হচ্ছে 22/7, এটা আমরা মান ধরি 22/22/7, এটা হিসাবে সুবিধার্থে। আর রিটেন অঙ্কে আমরা ধরবো 3.1416, এগুলো রিটেন অঙ্কে ধরবো, কারণ এটা যেহেতু অমূলদ সংখ্যা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা উচিত না যদিও, কিন্তু হিসাবে সুবিধার্থে আমরা 22/7 ধরে নিব। তাহলে মজার ব্যাপার না? বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে কি হয়? বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে পাই পাওয়া যায়। আর ব্যাস মানে কি? টুয়াইস আর। টুয়াইস আর দিয়ে গুণ করলে কি হবে? টুয়াইস পাই আর। ক্লিয়ার? বুঝেছি? ইন্টারেস্টিং। ওকে, আমরা চলে আসি কোশ্চেনে। খুব সুন্দর সুন্দর কিছু ছোট ইজি কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। 3 নাম্বার কোশ্চেন কেন? 1-2 নাম্বার কোশ্চেন ম্যাজিক ম্যাথ বই থেকে আমি সর্ট আউট করে কিছু কিছু কোশ্চেন নিয়েছি। সবগুলো কোশ্চেন তো আর করাচ্ছি না, এটা ম্যাজিক ম্যাথ বইয়ের 3 নাম্বার কোশ্চেন, আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ, মানে 3rd এডিশন বইটার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের। ঠিক আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। ওকে, ঠিক আছে, খেয়াল করেন। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকলে, যদি বৃত্ত আঁকি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? তাহলে একটা যদি আমরা বৃত্ত আঁকি, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে কি? আসলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে কি? কি এটার অ্যান্সার কি হবে? পারবো না? সবাই পারবো? দেখি পারতেছি, সবাই কি পারবো? একটু আমাকে কমেন্ট করেন। কোনো প্রবলেম? পারবো সবাই? বলেন। রাইট, এই তো। যেহেতু এইখানে ব্যাস দেওয়া আছে, 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ। যেহেতু কেন্দ্র থেকে পরিধি মানে কি? ব্যাসার্ধ চাইছে, তাহলে ব্যাস দেওয়া আছে হচ্ছে, ব্যাসের মানটা দেওয়া আছে হচ্ছে কত? ব্যাসের মানটা দেওয়া আছে 4। তাহলে ব্যাসের অর্ধেক যেহেতু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান হবে 4/2, মানে 4-এর অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার। এত একটা সহজ কোশ্চেন, তাও আসছে, দেখছেন? পরীক্ষায় কিন্তু আসছে। পারবো? ক্লিয়ার? পারি। ওকে, ওয়েল ডান। সেকেন্ড কোশ্চেন দেখি, দেখি আমরা পারি কি না। সবাই পারি কি না একটু কমেন্ট করেন। কমেন্ট কমেন্ট কমেন্ট, এটা পারা যায় কিনা একটু আমি দেখতে চাই। বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? আচ্ছা, সবাই পারি? ওকে, ঠিক আছে। একই কথা, আমরা সবসময় মনে রাখবো ব্যাস অথবা ব্যাসার্ধের, ব্যাস অথবা ব্যাসার্ধের সাথে আমরা মনে রাখবো জিনিসটা যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হচ্ছে স্কোয়ার করে বাড়বে। ক্ষেত্রফল শুধু ব্যাস ব্যাসার্ধর ক্ষেত্রে না, সেটা বর্গের ক্ষেত্রেও হইলেও, হ্যাঁ, সেখান থেকে যদি বর্গের যদি এক বাহুকে দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল 2-এর স্কোয়ার মানে 4 গুণ হবে, 3 গুণ করা হলে 3-এর স্কোয়ার 9 গুণ হবে। সেম জিনিস ব্যাস বা ব্যাসার্ধও যদি 3 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল 3-এর স্কোয়ার মানে 9 গুণ হবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, এক্সাম্পল দিলে আরও ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু বলি, বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এটা কি আমরা সবাই জানি? পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার, এটা কি আমরা জানি? মানে পাই ইন্টু আর স্কোয়ার বা পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার, এটা কি আমরা জানি? ইয়েস অর নো? জানি সবাই? সবাই জানি পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন, ধরেন আমি একটু আপনাদেরকে বলছি যে মনে করেন আপনাকে আমি বললাম যে একটা বৃত্তের যেহেতু ব্যাস 3 গুণ করতে বলা হয়েছে, ব্যাসকে কত গুণ? বৃত্তের ব্যাসটা, তাহলে আমরা কি বলতে পারি যে 1 থেকে কত? 1 থেকে 3 হয়েছে, তাই না? 1 থেকে কত হয়েছে? 3 হয়েছে। তাহলে 1 থেকে যদি 3 হয়, তাহলে দেখেন বৃত্তের ক্ষেত্রফলটার কথা আমরা চিন্তা করি। যখন 1 ছিল তখন পাই ইন্টু
1-এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধের উপর স্কোয়ার, তাহলে ব্যাস 1 হইলে ব্যাসার্ধ হচ্ছে হাফ, মানে 1কে 2 দিয়ে ভাগ করলে কত, হাফ, তাহলে হাফের উপর স্কোয়ার, তাহলে হাফের উপর স্কোয়ার করলে আসে এই যে এখানে নিচে কিন্তু 4 আসে, তাই না? এই যে 1-এর স্কোয়ার মানে তো 1, 2-এর স্কোয়ার মানে 4, তাহলে π/4 হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যখন নূতন যে ব্যাসার্ধটা হয়েছে সেটার কি অবস্থা? পাই ইন্টু, আমরা জানি 3 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 3/2, তার উপরে স্কোয়ার, তার মানে কত আসতেছে? তো 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে 3-এর স্কোয়ার 9 পাই ভাগ 2-এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে আপনি দেখেন তো, আপনি এই যে এটা মানে কি 9 ইন্টু π/4, তাহলে খেয়াল করেন এইটা যে π/4 ছিল এটা হয়ে গেছে কত, 9 ইন্টু π/4 মানে 9 গুণ হয়েছে। ইজিলি বুঝাই দিলাম, কিন্তু এটা আপনার বুঝার মানে যাদের বুঝার দরকার তারা বুঝতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি যদি আপনার যদি ব্যাসার্ধ 3 গুণ করতো তাও কিন্তু একই কাহিনী হইতো। যদি বলা হইতো যে ব্যাসার্ধ 1, ধরেন ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, πr², তাহলে πr² মানে পাই ইন্টু 1-এর উপর স্কোয়ার মানে পাই হবে, 1-এর উপর স্কোয়ার মানে তো 1। তাহলে নতুন ব্যাসার্ধ যদি আমরা বলি, নতুন ব্যাসার্ধ 3 গুণ মনে করেন করছেন 3, তাহলে ক্ষেত্রফল হইতো পাই ইন্টু 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 পাই, তাহলে পাইয়ের 9 গুণ হয়ে গেল 9 পাইটা। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রেও 3 গুণ হইলে আমাদের হচ্ছে ক্ষেত্রফল 3 গুণ হবে, 9 গুণ হবে। আবার ব্যাসের ক্ষেত্রেও 3 গুণ হইলে, এই যে 3 গুণ যদি করি, আমরা আগে ছিল 1, তাহলে ব্যাসার্ধ হইল হাফ, তাহলে হাফের উপর স্কোয়ার। মুর্দা কথা মানে আসল কথাটা কি, আসল কথাটা আমি বলি আপনাকে, মানে কেন এটা অনেকে বলে স্যার ব্যাস আর ব্যাসার্ধ তো একই না, তাহলে দুইটার ক্ষেত্রে সেম হইলো কেন? মজার ব্যাপারটা খেয়াল করেন। মজার ব্যাপার হচ্ছে আমি মনে করলাম ব্যাস 2, তাহলে ব্যাসার্ধ কত, 1। আপনি ভালো করে বুঝেন, আপনি মনে করেন ব্যাস আর ব্যাসার্ধের কাহিনীটা একটু বুঝে নেন, তাহলেই বুঝতে পারবেন। ধরেন একটা বৃত্তের যদি ব্যাস 2 হয় তাহলে ব্যাসার্ধ কত, 1 হবে, ব্যাসের অর্ধেক। এখন আপনাকে আমি যদি বলি এইটাকে মনে করেন 5 গুণ করছেন, আপনি চিন্তা করেন এইটাকে 5 গুণ করছেন, তাহলে 5 গুণ করলে এইটা কত হয়েছে, 10। এইটা কত হবে তাহলে বলেন? এই যে 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক 5। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ব্যাসকে 5 গুণ করবেন ব্যাসার্ধও কিন্তু আলটিমেটলি 5 গুণই হয়েছে। বুঝছেন কি বুঝেন নাই? মানে ব্যাসকে যখন আপনি 5 গুণ করবেন ব্যাসার্ধও কিন্তু 5 গুণ হয়েছে। তার মানে ব্যাস আর ব্যাসার্ধ যেটাই যত গুণ হবে তার স্কোয়ার গুণ কিন্তু হবে ক্ষেত্রফল। কথা কি বুঝেছি? কথা বুঝেছি? মানে ব্যাস আর ব্যাসার্ধ একই অনুপাতে কিন্তু বৃদ্ধি পায়। মানে আপনি যদি ব্যাসার্ধকে 10 গুণ করেন তাহলে ব্যাসও কিন্তু 10 গুণ হবে, 10 গুণ হবে। মনে করেন একটার ব্যাসার্ধ আছে মনে করেন 2, তাহলে ব্যাস আছে 4, তাহলে 2-এর আমি মনে করেন 10 গুণ করলাম 20, তাহলে ব্যাসার্ধটাও ব্যাসটাও আমার 4-এর 10 গুণ মানে 40 হয়ে যাবে। ক্লিয়ার? মজা পাইছি? ওকে, এটা কিন্তু কনসেপ্ট, মানে অনেকে এই জায়গাটাতে ঘাবড়ায় যায় যে আল্লাহ কেন একই অনুপাতে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমি আগেই বলেছি ব্যাস আর ব্যাসার্ধের এই অনুপাতগুলোর ক্ষেত্রে সেম জিনিসই বহন করে। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, ব্যাস আছে 4:5, এটা হচ্ছে ব্যাসের অনুপাত, ব্যাস বা ব্যাসার্ধ যেটা দুটারই অনুপাত কিন্তু সেমই থাকে, ওই আগের মতোই কথা। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে সব সময়, এটার কি হবে বলেন, একটু অ্যান্সারটা দেন, এটার কি হবে? ABCD কোনটা অ্যান্সার হবে, একটু কারেক্ট অ্যান্সার বলেন, কোনটা অ্যান্সার কারেক্ট? টেল মি দ্য কারেক্ট অ্যান্সার। ABCD, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে 4-এর বর্গ হচ্ছে 4-4-এর স্কোয়ার অনুপাত হবে 5-এর উপর স্কোয়ার, মানে কি 4-এর বর্গ হচ্ছে 16, 5-এর বর্গ হচ্ছে 25, 16 অনুপাত 25। ওকে, ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, খ। ওকে, ওয়েল ডান। আচ্ছা, ঠিক আছে। ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির বিষয়টা নিয়ে শতকরা তারপরে জ্যামিতির অন্যান্য জায়গাতেও আমরা আলোচনা করেছিলাম, এইখানেও বিষয়টা সেম, এখানকারও বিষয়টা হচ্ছে আমাদের সেম জিনিস। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো বৃত্তের এখানে বলেছে ব্যাসার্ধ যদি 20% কমে তাহলে ক্ষেত্রফল কত % কমবে। আপনারা আমাকে বলেন, আমাদের যে শর্টকাটটা ছিল যে A + B + AB / 100, এটা কি মনে আছে সবার? ওই যে এই যে শতকরা যখন এই যে এত % বর্গের আয়তক্ষেত্রের, এটা সবার মনে আছে না? A + B + AB / 100 শর্টকাট দিয়ে করব, আবার বেসিকটাও শিখবো। খালি শর্টকাট শিখলে হবে না, বেসিক টু ম্যাজিক ম্যাথ, সেজন্য কিনতে বলি বেসিক শিখে ম্যাজিক করবেন। এটা হচ্ছে 3rd এডিশন বেসিক টু ম্যাজিক ম্যাথের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেসিক শিখবো, ম্যাজিক শিখবো, সকল বিগত সালে আসা কোশ্চেনের ব্যাখ্যা সহ অ্যান্সার শিখবো। আচ্ছা দেখেন,
20% কমে, তাহলে এর মান হচ্ছে 20, কিন্তু কমে যেহেতু দেওয়া আছে তাহলে -20। আবার বি এর মানও আমি দিব হচ্ছে -20, ঠিক আছে, প্লাস -20 গুণন হচ্ছে -20 ভাগ হচ্ছে 100, ঠিক আছে, ভাগ কত, ভাগ হচ্ছে 100, ঢুসুম 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 ঢুসুম, -20 আর -20 -40, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2 দুগুণে হচ্ছে 4, তাহলে -36, তাহলে -36% মানে কি আসলে, মাইনাস মানে কমবে, কত পার্সেন্ট কমবে, অ্যান্সার হচ্ছে 36% কমবে, রাইট, বুঝেছি, 36% আমাদের হচ্ছে কমবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন বৃত্তের ক্ষেত্রে দেওয়া থাকবে, যেইটা ব্যাসার্ধ দেওয়া থাকবে, যে ব্যাসার্ধ বা ব্যাস যেটা দেওয়া থাকবে এত পার্সেন্ট কমছে বা বেড়েছে, সেটাই আমরা এ এবং বি দুইটারই ভ্যালু বসাবো, কারণ পাই যেহেতু আর স্কোয়ার, তাহলে আর এর মান তো 2 বার গুণ হচ্ছে, আর এর মান 2 বার যেহেতু গুণ হচ্ছে, এ আর বি দুটাই একই জিনিস বসাবো, 2 বারই একই জিনিস বসাবো, যেহেতু আর 2 বার গুণ হয়, পাই ইন্টু আর স্কোয়ার মানে ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ তো 2 বার, তাহলে ব্যাসার্ধ যেহেতু 2 বার আছে, তাই ব্যাসার্ধটা আমরা এতেও বসাবো বিতেও বসাবো। তো এইটা হচ্ছে আমাদের কি শর্টকাট প্রসিডিওর। এটাকে যদি আমরা নর্মাল বেসিক নিয়মে যদি আমরা করি, বেসিক নিয়মে যদি আমরা করতে চাই, তাহলে কীরকম হবে স্যার, কীরকম হবে, খুব কি কঠিন হবে, নিশ্চয়ই না। দেখেন, ধরেন আপনাকে আমি বলেছিলাম যে আপনার যদি সুবিধা হবে যদি আপনি ধরেন 10 করে ধরেন, মনে আছে এর আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম না, 10 করে ধরেন ব্যাসার্ধটাকে আমি যদি বলি, ব্যাসার্ধ যদি আমি বলি যে 10, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, মানে পাই ইন্টু 10-এর উপর স্কোয়ার, মানে হচ্ছে 100 পাই হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমাদের যেহেতু 20% কমেছে, তাহলে 20% কমে গেলে নতুন ব্যাসার্ধ কত হবে, নতুন ব্যাসার্ধ আমাদের এতটুক কিন্তু ধুমধাম বলতে হবে, নতুন ব্যাসার্ধ 20% মানে হচ্ছে কি 100-র মধ্যে 20 কমেছে, তাহলে 10-এর মধ্যে কি 2 কমেছে না, 2 কমলে কত হয়েছে, কত হয়েছে, ওই যে শতকরার অঙ্ক করিয়েছি না, এতবার করিয়েছি, বহুতবার করিয়েছি, আমি 10 ধরে নিলাম, 10 ধরলে এটা 100 আসে, তাতে সুবিধা হয়। স্যার বলতে পারেন আপনি x ধরতে পারেন, ধরেন 100 ধরতে পারেন, ধরেন আপনার যেইটা ইচ্ছা ধরতে পারেন, আপনি 1 ধরতে পারেন, আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার কোনো সমস্যা নাই, যেটা ধরবেন, 10 ধরলে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, নতুন ব্যাসার্ধ কত হবে, এই যে 10-এর 20% মানে হচ্ছে 2, কারণ 100-তে 20, তাহলে 10-এ হচ্ছে 2, তাহলে 2 কমে গেল, 10 থেকে 2 কমে গেলে নতুন ব্যাসার্ধ হবে 8, তাহলে নতুন ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা, নতুন ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে আমরা যে 8-এর পাই ইন্টু 8-এর উপর স্কোয়ার, পাই ইন্টু 8-এর উপর স্কোয়ার মানে 64 পাই। তাহলে আমাদের আসলে কত পাই কমলো, দেখেন ক্ষেত্রফল কত পাই কমলো, অ্যান্সার হচ্ছে 16, এই যে 100 থেকে যদি 64 বাদ দেই, 100 থেকে 64 বাদ দিলে আমাদের কমলো, হ্যাঁ কমলো হচ্ছে আমাদের 64 পাই, কিন্তু 64 পাই তো কমলো, কত পাইয়ের মধ্যে বলেন, কত পাইয়ের মধ্যে, 100 পাইয়ের মধ্যে, আগেকার ক্ষেত্রফল ছিল 100 পাই, ইন্টু হচ্ছে 100%, যেহেতু পার্সেন্টেজে বের করবো 100% দিয়ে গুণ দিব, তাহলে এই পাই কাটা গেল, এই 100 কাটা গেল, তার মানে 64% হবে অ্যান্সার। মানে 100 পাইয়ের মধ্যে 64 পাই হচ্ছে কমেছে, 100-র মধ্যে কত কমেছে, 100 পাইয়ের মধ্যে 64 পাই কমেছে, মোট আগে ছিল 100 পাই, তার মধ্যে সরি ভুল বলেছি, 100 পাইয়ের মধ্যে 64 পাই তো কমে নাই, 100 পাইয়ের মধ্যে 36 পাই কমেছে, মানে 64 পাই তো হয়েছে, তাই না, তাহলে কমলো কতটুকু, কমলো কতটুকু স্যার, কমলো হচ্ছে 100 থেকে 64 বাদ দিলে 36 পাই, 36 পাই কমেছে কতর মধ্যে, 100 পাইয়ের মধ্যে, ইন্টু হচ্ছে আমাদের 100%, পাই কাটা 100 কাটা, তার মানে 36% হচ্ছে কমলো। ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার বুঝেছি, দুমদাম ইজি, পারবো, শর্টকাট দিয়েও পারবো কিনা, বেসিক দিয়েও পারবো কিনা, দুইটাই। মানে ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে 100 পাই, নতুন ব্যাসার্ধ 20% কমে গেছে, 100 থেকে 20% কমা, 100 থেকে 20 কমছে, তাহলে 100-এর 10/1 মানে 10, 10 থেকে 2 কমবে, 20-এর জায়গায় 2 কমবে, তাহলে 2 কমলে কত হয়, নতুন ব্যাসার্ধ 8, তাহলে নতুন ক্ষেত্রফল কত হচ্ছে, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে 64 পাই, কমলো কতটুকু, এটা থেকে এটা মাইনাস করলে আসতেছে 36 পাই, কতর মধ্যে কমেছে, 100 পাইয়ের মধ্যে, তাহলে 100 পাইয়ের মধ্যে কমেছে 36, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, ক্লিয়ার,
সবাই পারবো? বেসিক, ম্যাজিক সব ক্লিয়ার? পারবো? যদি পারেন তাহলে এইটাও আমরা করতে পারি। হ্যাঁ, আমরা এটাও করতে পারি। আমরা যদি ওই যে আমাদের যেহেতু 30% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে, আমরা যদি শর্টকাটটা করি -30 প্লাস -30 প্লাস -30 গুণন -30 ভাগ স্যার 100 ঢুসুম 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 ঢুসুম, তাহলে -30 -30 মিলে -60 মাইনাসে মাইনাসে +9, তার মানে -51% মানে 51% কমে যাবে। 51% কি হবে? কমে যাবে। পারবো? ক্লিয়ার? বুঝছি? ধুমধাম? পারবো। আচ্ছা আসেন, বৃত্তের অভ্যন্তরে আমরা কোণ নির্ণয় করা শিখব। বৃত্তের ভিতরে কোণ, বৃত্তের ভিতরে কোণ, কোণ, বৃত্তের ভিতরে কোণ নির্ণয় করা শিখব। আচ্ছা দেখেন ভালো করে বুঝেন, এরকম একটা বৃত্ত আছে মনে করেন, এরকম একটা বৃত্ত, এই বৃত্তটার মনে করেন এইটা হচ্ছে মনে করেন একটা চাপ এ সি বি, একটা হচ্ছে চাপ, মানে বৃত্ত থেকে যে কোনো একটা অংশ কেটে নিলে যা থাকে সেইটাকে হচ্ছে চাপ বলে, চাপ। হ্যাঁ, একটা চাপ কেটে নিছি, তাহলে এসিবি হচ্ছে একটা চাপ। আবার এইদিকে মনে করেন এডিবি আরেকটা মনে করেন চাপ, এডিবি এই পাশে আরেকটা চাপ। দেখেন বৃত্তটার এখানে আমরা দুইটা চাপের কথা কিন্তু আমি বলতেছি, ভালো করে বুঝেন। এখানে আমরা এসিবি চাপের কথা বলতেছি, আবার এই পাশে এডিবি চাপের কথা বলতেছি, ঠিক আছে? এখন খেয়াল করেন, ভালো করে আগে বুঝেন, এইটা যদি এইভাবে করে যোগ করে দেই, এইখানে মনে করেন কেন্দ্রটা হচ্ছে ও, তাহলে এখানে কেন্দ্রে কয়টা কোণ উৎপন্ন হয়েছে বলেন? কেন্দ্রে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, মানে কেন্দ্রস্থ কোণ কয়টা উৎপন্ন হয়েছে? একটু আমাকে জানান, কেন্দ্রস্থ কোণ কয়টা উৎপন্ন হয়েছে? একটু আমাকে জানান তাড়াতাড়ি। কেন্দ্রস্থ কোণ, অ্যান্সার দিতে বলি নাই, কেন্দ্রস্থ কোণ কয়টা উৎপন্ন হয়েছে? আমি যেই কোশ্চেনটা করব সেই কোশ্চেনের সঠিক জবাব দিতে হবে। তাহলেই আপনি জিততে পারবেন। কি জিততে পারবেন? আচ্ছা, কেন্দ্রে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? কোশ্চেন ছিল কেন্দ্রে কয়টি কোণ উৎপন্ন হয়েছে। অ্যান্সার হচ্ছে চোখে দেখেন, ভালো করে চোখে দেখেন, কয়টা কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া? কেন্দ্রে কয়টি কোণ উৎপন্ন হয়েছে স্যার? আপনারা দেখতে পাচ্ছেন না? কেন্দ্রে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে দেখেন এই যে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। অ্যান্সার হচ্ছে দুটি কোণ উৎপন্ন হয়েছে, অ্যান্সার হচ্ছে দুটি। তাহলে কেন্দ্রস্থ কোণ একটা দেখেন, একটার নাম হচ্ছে এই যে এইটা এওবি, দেখেন একটা কোণের নাম হচ্ছে এওবি। ভালো করে বেসিক শিখেন, মানে ভালো করে বেসিক শিখে নেন, তাহলে সুবিধা হবে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, এটা একটা কোণ। সেকেন্ড আরও কেন্দ্রে কোণ আছে, সেইটা কি? এই কোণটা, সেই কোণটার নাম কি? 1 নাম্বার কোণ নাম্বার 1, এটা হচ্ছে কোণ নাম্বার 1, কোণ নাম্বার 1। কোণ নাম্বার 2 কোনটা বলেন? কেন্দ্রের মধ্যে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এই যে উপরের এটার নাম কি দিব? এটারও নাম এওবি, চেনা যাচ্ছে? এটারও নাম হচ্ছে এওবি, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে কোণ নাম্বার 2। তাহলে দুইটা কোণ উৎপন্ন হলো। তাহলে দেখেন তো এই দুইটা কোণের নাম কি আমরা আলাদা আলাদা দিব না? নাহলে কি চেনা যাবে এরা কে কারা, এরা কোথা থেকে এলো, এরা চেনা যাবে? এওবিও, এটারও নাম এওবি, এই পাশে যেটা আছে এটারও নাম তো এওবি, চেনা যায় না। কিন্তু আমরা একটা জিনিস পড়ছিলাম মনে আছে, যে এইটা হচ্ছে এক সরল কোণের চেয়ে যদি বড় কোণ উৎপন্ন হয়, মানে এই যে এক সরল কোণের চেয়ে বড় কোণ যেটা থাকে সেই কোণগুলাকে বলে প্রবৃদ্ধ কোণ। সেগুলাকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। তাই এইটাকে, এই যে দ্বিতীয় যেটা কোণ আমি আসলে পাইছি, যেটাকে আমি আসলে এওবি বলছি, কিন্তু এটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোণ। দেখেন এটা কিন্তু এক সরল কোণের চেয়ে বড় কোণ, এইটার নাম কিন্তু আমরা দিয়ে দিতে পারি প্রবৃদ্ধ কোণ এওবি। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওবি, এটা বুঝেছি কি না? ইয়েস অর নো? বুঝেছি। যে আমরা কি জানি 180 ডিগ্রির চেয়ে বড় যেই কোণগুলো থাকে, 360 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলোকে কি বলতে পারি? এগুলো কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে কেন্দ্রে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এওবি, আরেকটা কি? আরেকটা হচ্ছে এই যে এওবি, আরেকটাও এওবি, কিন্তু প্রবৃদ্ধ কোণ একটা হচ্ছে এই এওবি, এটা তো জাস্ট একটা কোণ, আর এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওবি, এই পাশেরটা।
ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, বুঝলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? সব সময় যে এই কোণটা যেদিকে মুখ করে আছে সেই চাপের উপর দণ্ডায়মান, সেটা হচ্ছে এসিবি চাপের উপর দণ্ডায়মান। এটা কোন চাপের উপর দণ্ডায়মান বলেন? এটা হচ্ছে এসিবি চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? সেটাও কি এসিবি চাপের উপর নাকি এডিসি চাপের উপর? এডিবি চাপের উপর। অ্যান্সার হচ্ছে এইটা হচ্ছে নিচের কোণটা হচ্ছে এডিবি চাপের উপর দণ্ডায়মান। দেখেন এই কোণটা এডিবি চাপের উপর দণ্ডায়মান, আবার এই কোণটা এই কোণটা এটা কিন্তু এই বরাবর, মানে যেদিকে মুখ করে আছে সেই চাপের উপর দণ্ডায়মান। ক্লিয়ার কি ক্লিয়ার না? কোন চাপের উপর? সবচেয়ে ইম্পর্টেন্ট, বিসিএস এর কোশ্চেন আসছে, মানুষজন ভুল করে আসছে। কেন ভুল করে আসছে? এই কনসেপ্টটা জানে না, এই কারণে। এই কনসেপ্টটা না জানার ফলে কিন্তু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই কনসেপ্টটা না জানার ফলেই কিন্তু ভুল হয়ে গেছে। ক্লিয়ার? বুঝেছি? পারবো? তাহলে এই পাশের কোণটা হচ্ছে এইটা চাপের উপর দণ্ডায়মান, এই পাশের কোণটা। আবার এই পাশের কোণটা হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, ধুমধাম ক্লিয়ার। ওকে, অস্থির। এখন দেখেন, এখন ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি। একই যদি চাপ থাকে, একই চাপের উপর দণ্ডায়মান, যদি কেন্দ্রে একটা কোণ হয়েছে, আবার বৃত্তে যে কোণগুলো হয়েছে, একই চাপের উপর দণ্ডায়মান, মনে করেন কেন্দ্রে কোণ হয়েছে, আবার কি হয়েছে, বৃত্তে কোণ হয়েছে। মনে করেন এই এবি একটা চাপ, ও হচ্ছে কেন্দ্র, এইটা মনে করেন এইটা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপটার উপর দণ্ডায়মান, এইখানে এই কোণটা এই চাপের উপর দণ্ডায়মান, কারণ এইদিকে মুখ করা আছে। তাহলে কোণ এওবি এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, যেহেতু কেন্দ্রে আছে। আবার এটা বৃত্তে উৎপন্ন হয়েছে, তাহলে এটা বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ। এটা হচ্ছে কেন্দ্রস্থ। এবং বৃত্তস্থ, ওই চাপেরই উপর দণ্ডায়মান বৃত্তস্থ কি তাহলে বলেন? বৃত্তস্থ কোণটা কি? এসিবি। কোণ হচ্ছে এসিবি। সবসময় মনে রাখবো, বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এ হবে বড়, কেন্দ্রে থাকবে বড়। অর্থাৎ আমরা বলতে পারবো সবসময় এওবি এই কোণটা হচ্ছে ইকুয়াল টু অফ এসিবি। এইটা ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? এইটা তো বুঝলাম, এইটা তো বুঝি, এবং এইটা তো বলবেন যে স্যার এটা আমরা পারি স্যার, এইটুকের জন্য এতক্ষণ করলেন না। এটা তো সবাই পারি। বৃত্তের যে কোণ যদি 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে 60-এর দ্বিগুণ, মানে 120 ডিগ্রি। কেন্দ্রের কোণটা ডাবল হবে। এটা সবাই পারি না কোনটা দেখবেন, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ মানে বৃত্তস্থ কোণ। একটু আগেই বলছি, পরিধি আর বৃত্ত ওই একই কথাই প্রযোজ্য। পরিধিস্থ কোণ মানে বৃত্তস্থ কোণ 40 ডিগ্রি হইলে কেন্দ্রস্থ কোণ কত? 40-এর দ্বিগুণ হবে 80 ডিগ্রি। 40-এর দ্বিগুণ কত? 80 ডিগ্রি। খুবই সুন্দর। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অ্যান্সার হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধেক বৃত্তের যে কোণটা সেটার মান হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ যে কোণ, মানে একটা যদি বৃত্তকে আমি অর্ধেক করে ফেলি, মনে করেন এই বৃত্তের এইটাকে আমি কেটে নিছি এইটুক পর্যন্ত, তাহলে এখন যদি বৃত্তে যেই কোণটা, এই চাপের উপর দণ্ডায়মান যে কোণটা হবে, সেটা 90 ডিগ্রি হবে সব সময়। কেন 90 ডিগ্রি হবে? কারণ এই চাপের উপর দণ্ডায়মান, আপনি যদি এই চাপটার কথা চিন্তা করেন, এই চাপের উপর দণ্ডায়মান এইটা হচ্ছে 180 ডিগ্রি। কারণ এটা যেহেতু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? 180, তার অর্ধেক হবে বৃত্তে যেই কোণটা উৎপন্ন করবে সেটা একটা। এটা কিন্তু একটা উপপাদ্যের প্রমাণ, জাস্ট উপপাদ্য এটাই আছে, প্রমাণটা এটাই, যে যেহেতু এটা মানে অর্ধবৃত্ত, তাহলে এটা কি একটা ব্যাসার্ধ, সরি এটা একটা ব্যাস, তাহলে ব্যাসটা কেন্দ্রে কত? 180 ডিগ্রি, যেহেতু একটা সরল কোণ উৎপন্ন করে, তার মানে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, আর বৃত্তস্থ কোণ হবে এইটা। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে মানে 180-র অর্ধেক হবে হচ্ছে 90 ডিগ্রি। যাই হোক, এটা মুখস্থ করে সমস্যা নাই, মুখস্থ করলেও প্রবলেম নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমি এইটা করতে দিব যখন, এইটা 43 বিসিএস এর এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক বেসিকে আঘাত। আপনি চিন্তা করেন, এইটা কিন্তু কেন্দ্রে কোণ, আবার এইটা কিন্তু বৃত্তে কোণ, তাহলে কি 108-এর অর্ধেক 54? এই অ্যান্সারটা অনেকে দাগাই দিয়ে চলে আসছে। হয় নাই। কেন হয় নাই বলেন? বৃত্তে এটা তো কেন্দ্রে উৎপন্ন হয়েছে কোনটা, আবার এটা তো বৃত্তে উৎপন্ন হয়েছে কোনটা, তাহলে কেন্দ্রের অর্ধেক বৃত্তে,
একটু আগে এই জন্যই অঙ্ক আমি বুঝাইলাম, এতক্ষণ ধরে এই জিনিসটা এই জন্যই বুঝাইলাম, কেন্দ্রে আর বৃত্তে উৎপন্ন হয় শেষ কথা নয়, একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে। আপনি একবার খেয়াল করেন, এই বাবুটা যে আছে, এই বাবুটা যে আছে, এই কোণটা যে আছে, ইনি কোন চাপের উপর দণ্ডায়মান? আমি বলেছি যে এই কোণটা যেই দিকে মুখ করা আছে এইটুক চাপের উপর দণ্ডায়মান, এইটুক চাপের উপর দণ্ডায়মান, এইটুক চাপের উপর দণ্ডায়মান কিন্তু বৃত্তস্থ কোণ এইটা, ঠিক আছে? তার মানে 108-এর অর্ধেক যে 54, 54 কিন্তু এই উপরের কোণটা, নট নিচের কোণটা, বুঝেছি? তাহলে এই বাবাজি কার অর্ধেক? ইনিও তো বৃত্তে, এইটাও তো বৃত্তস্থ কোণ। এইখানে প্রবৃদ্ধ কোণ যেটা আছে, দেখেন প্রবৃদ্ধ কোণটা, প্রবৃদ্ধ কোণের মুখকে এদিক বরাবর, তার মানে এইটা কিন্তু, এই প্রবৃদ্ধ কোণটা কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান। আমি এভাবে করে করতে পারি, এই যে এই প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এই দিক, এই যে এই দিক দিয়ে মুখ করা, এদিকে মুখ করা আছে, তার মানে এই চাপের উপর দণ্ডায়মান, ওই একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণটা। অর্থাৎ প্রবৃদ্ধ কোণ যে আছে তার অর্ধেক হচ্ছে এই এক্স কোণটা, প্রবৃদ্ধ কোণের অর্ধেক হচ্ছে এক্স কোণটা। প্রবৃদ্ধ কোণটা কত? যেহেতু একটা বিন্দুতে চারদিকে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 360 ডিগ্রি থেকে 108 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি, তাহলে প্রবৃদ্ধ কোণটা আমরা পাবো হচ্ছে 252 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 252 ডিগ্রি, 252 ডিগ্রি, তার অর্ধেক হবে এই কোণটা, মানে 252 ডিগ্রির অর্ধেক, 252 ডিগ্রির অর্ধেক করলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, মানে 126 ডিগ্রি হবে অ্যান্সার। অনেকে আমরা নাও বুঝতে পারি, আমি একটা জিনিস 2-3 নিয়মে শিখাবো যাতে করে কেউ না বুঝে না যায়, মানে না বুঝে চলে না যায়। এই জিনিসই আরও একভাবে বোঝানো যায়, কোনো সমস্যা না। আপনি বুঝেন নাই, ওয়েট করেন, ওয়েট, বেশি অধৈর্য হওয়ার কিছু নাই, বুঝতেই হবে। কেন বুঝবেন না? বুঝতেই হবে। দেখেন আপনারা, আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আপনি আরও একটা খালি কনসেপ্ট বলে রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা যদি বৃত্ত থাকে, বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে, বৃত্তের চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। এটা একটু মনে রাখেন, বিপরীত দুইটা কোণ যোগ করলে 2 সমকোণ হবে। এই প্রসেসেও করা যেতে পারে। দেখেন, খেয়াল করেন, আমি একটু আগে বললাম এই যে এই বাবুটা যে আছে, এই যে কেন্দ্রের এই বাবুটা, এইটা হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান, মানে বিডিসি চাপের উপর দণ্ডায়মান, কারণ এইদিকে মুখ করা। এই বিডিসি চাপের উপর দণ্ডায়মান, এই যে এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে এইটার অর্ধেক হবে, তার মানে হবে হচ্ছে এটা 108-এর অর্ধেক হচ্ছে 54 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হচ্ছে 54 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটার মান কত? দেখেন এটা কিন্তু একটা চতুর্ভুজ, দেখেন খেয়াল করেন, এটা কিন্তু একটা চতুর্ভুজ। চতুর্ভুজের বিপরীত কোণগুলা সমষ্টি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজে সবসময় বিপরীত কোণগুলা যোগ করলে 180 ডিগ্রি হবে। যেহেতু এটা 54 ডিগ্রি, তাহলে এই এক্স কোণের মান হবে 180 ডিগ্রি থেকে আমরা 54 ডিগ্রি যদি বাদ দেই তাহলে হবে 126 ডিগ্রি। ক্লিয়ার কি ক্লিয়ার না? এভাবে করেও বোঝা যায়। সবাই কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? পারবো আমরা? ইয়েস অর নো? ইয়েস অর নো? পারবো সবাই? এখন কি পারি? মানে দুইটার মধ্যে একটা নিয়মে তো পারা উচিত, যে এই 108-এর অর্ধেক হচ্ছে এটা 54, আবার একটা বৃত্তে যে চতুর্ভুজ উৎপন্ন হবে তার বিপরীত কোণগুলো যোগফল যেহেতু 180, তাহলে এটা 54 হইলে 180 থেকে 54 বাদ দিলে এটা হবে 126। ক্লিয়ার? বুঝছি? ইয়েস, পারতেই হবে। তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান, মানে এই চাপের উপর দণ্ডায়মান এই কোণ আছে, আবার এই কোণ আছে, আবার এই বড় চাপের উপর দণ্ডায়মান এই পাশের এই কোণ আছে আর এই কোণ আছে, মানে যেই দিকে কোণটার মুখ থাকবে সেই চাপের উপর আসলে সে দণ্ডায়মান। ওকে স্যার, পারবো স্যার? ওয়েল ডান। আচ্ছা, ঠিক আছে। এইবার খুকু চোখ খুললো। ওকে, এবার আমরা হচ্ছে জ্যা সম্পর্কিত জিনিস পড়ব। সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোণটি, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা তো একটা উপপাদ্য আছে যেটা আমরা প্রমাণ করি। মানে যদি সমান জ্যা হয় তাহলে দেখবেন এই দুটা জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে এরা সমান দূরে থাকবে। মানে জ্যা দুটা সমান হইলে, মনে করেন জ্যা ছোট বড় হইলে দেখবেন যে জ্যা যদি ছোট বড় হয়, এটা মনে করেন একটা বড় জ্যা, আর একটা ছোট জ্যা নিলেন দেখবেন জ্যা দূরে আছে আর এটা কাছে আছে, তাহলে সমান জ্যা হইলে কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। এটাই বলা হয়েছে যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, সমান সমান জ্যা কেন্দ্র থেকে হচ্ছে সবসময় সমুদ্রবর্তী। ঠিক আছে? সমান জ্যা নিলে সমান দূরত্বে থাকবে। যেমন বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা,
মানে কেন্দ্রের যেটা জ্যা কাছে সেটা বড় নাকি, এই যে দেখেন কেন্দ্রের কাছে একটা জ্যা দিলাম, কেন্দ্রের দূরে একটা জ্যা দিলাম, কোনটা বড় কোনটা ছোট এখনই বুঝতে পারবেন। কেন্দ্রের নিকটবর্তী জ্যাটা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় নাকি ছোট, আপনি নিজে বলেন। একটু ছবি এঁকে নিলাম যে কেন্দ্রের কাছে একটা জ্যা দিলাম আর কেন্দ্র থেকে দূরে একটা জ্যা দিলাম, কোনটা ছোট কোনটা বড়? কেন্দ্রের কাছে যেটা সেটা বড়, কেন্দ্র থেকে দূরে যেটা সেটা ছোট। তাহলে কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে, কেন্দ্রবর্তী মানে কেন্দ্রের যেটা নিকটবর্তী জ্যা সেটাই বড়, তার মানে ক নাম্বার অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছি? নিকটবর্তী জ্যাটাই হচ্ছে বড়, মানে কেন্দ্রের নিকটে যেটা থাকে যেই জ্যাটা সেটাই হচ্ছে বড়, কেন্দ্র থেকে দূরে যেটা জ্যা থাকে সেটা হচ্ছে ছোট। আচ্ছা, এটা কোথায় আসছিল? আমাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়। ওকে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তো প্রায়ই আসে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে এর বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত, বলেন? প্রথমে বেসিকে আমি শিখাইছিলাম না, বেসিক যখন শিখাচ্ছিলাম তখন কি বলেছিলাম যে একটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দৈর্ঘ্য সেটাকে জ্যা বলে। তাহলে এরকম আপনার যতগুলো আছে এগুলো সব জ্যা, এর মধ্যে এই জ্যাটা যেইটা আসলে কেন্দ্র দিয়ে গেছে সেই জ্যাটাকে বলি আমরা ব্যাস, এবং এই ব্যাসটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা, সবচেয়ে বড় জ্যা। তাহলে ব্যাসার্ধ 7 দেওয়া আছে, বৃহত্তম জ্যা মানে কার মান নির্ণয় করতে বলছে? অ্যান্সার হচ্ছে ব্যাসের মান। তাহলে ব্যাসের মান কত? 7 দ্বিগুণী 14, 7 দ্বিগুণী কি 14 না? তাহলে 14 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, সবাই বুঝেছি? তার মানে আমাদের এটার অ্যান্সার কি হবে? 7 দ্বিগুণী 14। বৃত্তের যেটা বৃহত্তম জ্যাটা হচ্ছে কিন্তু ব্যাস, ব্যাসটাই হচ্ছে বৃহত্তম জ্যা। ওয়াও, আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা পড়েন, দেখেন অ্যান্সার দেন সবাই। ওকে, আচ্ছা, আমাদের এই বইটা যে বের হয়েছে আপনারা কি সবাই জানেন? এই বইটা যে বের হয়েছে ম্যাথ রিভিশন বুক, এমপিবিএন ম্যাথ রিভিশন বুক। আমার কিন্তু প্রত্যেকটা বইয়ের শুরুতে এমপিবিএন কথাটা আছে। অনেকেই বলে স্যার আপনার বই যে আমি বুঝবো কেমনে? আমি অনেকে বুঝে না আমার বই, সেই জন্য কিন্তু আগে ছবি দিতাম। এখন ছবি দেওয়া আমরা ওই ম্যাজিক ম্যাথ বা ওগুলো থেকেও ছবিগুলো হটাই দিব, যে ছবি শুরুতে কেমন ছবি থাকলে কেমন হয়, ছবি আর দিব না। এইটা একটা স্পেশাল টাইপের বই, যে এইটা জাস্ট 120 থেকে 30 টাকা নেবে আপনার বইটা। আর এই বইটাতে ম্যাজিক ম্যাথের যতগুলো নিয়ম আছে প্রায় সব নিয়মই আছে, কিন্তু একটা দুইটা করে অঙ্ক দেওয়া আছে, বেসিক শর্টকাট লিখিত। আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনার বেসিক যে শর্টকাট বা এমসিকিউর পরীক্ষা দিবেন সেটারও জন্য রিভিশন দিয়ে যেতে পারবেন, যদি আপনি রিটেন পরীক্ষা দেন সেটারও রিভিশন দিয়ে যেতে পারবেন। মারাত্মক একটা বই, হ্যাঁ মারাত্মক একটা বই। এই বইটার দাম মাত্র হচ্ছে 120 থেকে 130 টাকা দাম। তো এখানে সবগুলা টপিকের আমি কি করেছি, ধরেন যে কোনো একটা টপিকের কথাই যদি বলি, আমি ধরলাম যে বীজগণিতের টপিকগুলোর কথাই বললাম, যে শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা, ওগুলো তো আছেই। বীজগণিতেরও যতগুলা ট্রিক্স থাকতে পারে, যতগুলা বেসিক নিয়মও আছে, যেমন বাম পাশে মুখে মুখে করার নিয়ম, ডান পাশে বেসিক নিয়ম, সব দেয়া আছে। কিন্তু কম কম অঙ্ক, একটা টাইপে এখানে যেমন 8টা অঙ্ক দেওয়া আছে, কিন্তু ম্যাজিক ম্যাথে একটা টাইপে কয়টা করে অঙ্ক দেওয়া আছে? একটা টাইপেই দেখা যাচ্ছে 30টা 40টা করে অঙ্ক দেওয়া আছে, এই আর কি ডিফারেন্স। এই বইটা নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করবেন, কারণ অনেক সময় ওই যে কুরিয়ার চার্জের জন্য অনলাইন থেকে নিতে আপনাদের অনেক সমস্যা হয়। কুরিয়ার চার্জ তো আমাদের তো কুরিয়ারকে দিতে হয়, এটা তো আর আমরা নিই না। তো যদি অনলাইনে অর্ডার দিতে চান 01320820854 এই নাম্বারে আসলে অর্ডার দিবেন। আর পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু নিতে হইলে ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ, এটা একবারে শুরু থেকে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা রিভিশন বুক হিসাবে সবাই কাছে রাখবেন। 120 থেকে 30 টাকা, সবাই অর্ডার দিবেন। এই নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন এই নাম্বারে। আর সারা বাংলাদেশে এটা বই ছড়াই গেছে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করি। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে দেখেন একটা বৃত্ত আছে যেটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। সেইটা থেকে, এই কেন্দ্র থেকে আমার
5 সেন্টিমিটার দূরত্বে, মনে করেন একটা জ্যা আছে, এই যে জ্যা মানে এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করে দিলাম, এইটা হচ্ছে কেন্দ্র থেকে হচ্ছে 5 সেন্টিমিটার দূরে আছে। আচ্ছা, সেই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সেই জ্যাটার কি নির্ণয় করতে বলেছে? দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আবার কোশ্চেনটা ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দেন। একটা বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র যে আছে, এই কেন্দ্র থেকে যে কোনো পরিধি পর্যন্ত ডিস্টেন্স যেহেতু ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ দেওয়া আছে আসলে 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 13, এবং বলছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা আছে। তাহলে 5 সেন্টিমিটার দূরে আমরা একটা জ্যা দিলাম। জ্যা মানে তো বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগফল। এই জ্যাটা 5 সেন্টিমিটার দূরে আছে, সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো দূরত্ব মানে সবসময় মনে রাখবো লম্ব দূরত্ব, তাই এটা কিন্তু এটার উপরে লম্ব আছে, তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটে। সমকোণী ত্রিভুজের সিস্টেম ছিল না আমাদের, একটা সিস্টেম ছিল কি 5 যদি থাকে 12 যদি থাকে তাহলে অতিভুজ হবে 13, 5 12 13, এই সিস্টেমটা আমরা শিখেছিলাম। অথবা সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ দেওয়া থাকলে আর এক বাহু দেওয়া থাকলে অপর বাহু বের করার সিস্টেম হচ্ছে অতিভুজের উপর স্কয়ার মাইনাস অপর বাহুর উপর স্কয়ার, এইভাবে করেও আমরা শিখেছি, দুইভাবেই শিখেছি। তাহলে 169 মাইনাস 25, 169 থেকে 25 বিয়োগ করলে আসে 144, তার রুট করলে আসে 12, এইভাবেও 12 শিখেছি। আবার সমকোণী ত্রিভুজের একটা 13 একটা 5 হইলে আরেকটা হয় 12, এটাও শিখেছি। মনে আছে না ওই যে 3 4 5, এই নিয়মগুলো মনে আছে কিনা? যে সমকোণী ত্রিভুজের একটা 3 হইলে একটা 4 হইলে অতিভুজ হবে 5, 3 দ্বিগুণ 6 হইলে আরেকটা বাহু 8 হইলে অতিভুজ হবে 10, 3 3 গুণ 9 হইলে আরেকটা বাহু 12 হইলে অতিভুজ হবে 3 5 15, আবার 5 12 23 হবে। আবার আমরা যদি নেই তারপরে 8 15 এবং 17 হয়, এগুলো হচ্ছে কি সমকোণী ত্রিভুজের রেশিও। সবার তো মনে থাকার কথা, সবার মনে আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝতেছি সমকোণী ত্রিভুজ যে এইটা, এই সমকোণী ত্রিভুজের এটা 5 এটা 13 হইলে অবভিয়াসলি এটা 12 হবে। আবার কেন্দ্র থেকে যেই লম্বটা আমরা টানছি, এই জ্যাকে সবসময় সমদ্বিখণ্ডিত করবে, সমান দুই ভাগে ভাগ করে দিবে। তার মানে এটা যদি 12 হয় এই পাশেরটা হবে 12। নিয়ম হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা উপপাদ্য। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, মানে এইটা যদি 12 হয় এই পাশেরটাও 12, তাহলে 12 আর 12 যোগ করলে আমাদের আসলে অ্যান্সার হচ্ছে 24। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 24। ক্লিয়ার? বুঝেছি? দুম 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 দুম। দেখেন আবার 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের, তাহলে এইটাও একটা বৃত্ত আছে যেটার ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার। একটি জ্যা, বৃত্তের একটা জ্যা হচ্ছে 24 সেন্টিমিটার, এই জ্যাটা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত? সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব দূরত্ব। লম্ব আঁকলেই সবসময় সর্বনিম্ন দূরত্ব হয়, মানে এই দূরত্বটা এখানে নির্ণয় করতে বলেছে। কিভাবে করব? আগের মতোই। দেখেন কথা দেখেন, এটা থেকে এটার উপর লম্ব আঁকছে, সেই জন্য এই যে সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব আঁকলেই সবচেয়ে কম দূরত্ব পাওয়া যায়। মনে করেন একটা বিন্দু থেকে, এটা কিন্তু এই যে কনসেপ্টটা বুঝেন, একটা বিন্দু থেকে আমি যদি এই রেখার সর্বনিম্ন দূরত্ব চাই, তাহলে এই পাশে আঁকলেও সর্বনিম্ন হবে না, এটা হইলেও বড় হবে, এই পাশে হইলেও বড় হবে, এই পাশে হইলেও বড় হবে। যদি আপনি একটা লম্ব আঁকেন দেখবেন যে এই দৈর্ঘ্যটাই হচ্ছে সবচেয়ে কম, লম্ব দূরত্ব হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। সেই জন্য সর্বনিম্ন দূরত্ব যখন বলছে তার মানে লম্ব দূরত্বের কথা বলেছে। সর্বনিম্ন দূরত্ব মানে কোন দূরত্ব? ধুমধাম বলেন, সর্বনিম্ন দূরত্ব মানে কোন দূরত্ব? সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা আছেন ধুমধাম শেয়ার। সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। তা লম্ব দূরত্বের মানে কথাটা বলেছি, এটার মান আসলে কত। তাহলে দেখেন, আমি আগেই বলেছিলাম যে কেন্দ্র থেকে যদি এটা লম্ব আঁকা যায় তাহলে এইটা সমান 2 ভাগে ভাগ হবে, তাহলে পুরাটা যদি 24 হয় তাহলে এই বাহুটা হচ্ছে 12, আর একটু আগে বললাম যে 15 12 হইলে এই বাহুটা হবে 9, কারণ ওই যে একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম না যে 3 4 হলে 5 হবে, 3 দ্বিগুণ 6, 4 দ্বিগুণ 8 হইলে 10 হবে, 3 3 গুণ 9, 4 3 গুণ 12 হইলে 5 3 গুণ 15 হবে। তাহলে 15 আর যদি 12 থাকে তাহলে এই পাশেরটা 9 হবে। এইভাবে করে আমরা বের করতে পারি। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু হবে আমাদের 9, মানে আমাদের যেহেতু এইটা 15 এইটা 12, তাহলে এটা হবে 9। অর্থাৎ আমরা আরও আরেক নিয়মে, মানে নর্মাল নিয়মে যদি করি, পিথাগোরাসের নিয়ম অনুসারে যদি করি, যে অতিভুজ যদি দেওয়া থাকে এবং এই আরেক বাহু যেহেতু 12, এই বাহুটা যেহেতু আমাদের 12, এইটুক বাহু যেহেতু আমার 12 আর এটা যেহেতু 15, তাহলে এই বাহু কত হবে? তাহলে রুট অতিভুজের উপর স্কয়ার মাইনাস আরেক বাহুর উপর
স্কোয়ার, তাহলে রুট হচ্ছে 15 হচ্ছে 225, 12 স্কোয়ার মানে 144, তাহলে রুট 225 থেকে 144 বাদ দিলে 81, 81 রুট করলে আসবে 9, 81 রুট করলে কত আসবে? 81 রুট করলে আসবে 9, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 9। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ধুসুম ঢাসাম ক্লিয়ার, ধুসুম ঢাসাম ক্লিয়ার হয়েছি? ওকে স্যার, ওকে দেখেন এগুলো পারবেন। এবার লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, কেন্দ্র হতে বলছে যে কেন্দ্র হতে এত সেমি দৈর্ঘ্য, এত সেমি দীর্ঘ হচ্ছে আমাদের কি একটা জ্যা আছে হচ্ছে 24 সেন্টিমিটার দীর্ঘ। আবার লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5, তাহলে দেখেন লম্বের দৈর্ঘ্য 5 আর জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 24, আমাকে ব্যাসার্ধের মান বের করতে বলছে, ব্যাসার্ধ মানে এইটার মান বের করতে বলছে। আবার পিথাগোরাসের কথা চিন্তা করেন, যেহেতু এই লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে 5, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা কি সমান 2 ভাগে ভাগ হয়েছে, তার মানে কি এটা 12, তাহলে এটা 12 এটা 5 হইলে আমাদের রুল কি বলে 5 12 আর কি, তাহলে অতিভুজ কত হবে 13, 5 12 হইলে অতিভুজ হয় 13, তার মানে ব্যাসার্ধ হয়ে যাবে 13। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে, হ্যাঁ পারা যাবে। আচ্ছা ঠিক আছে, সেম অঙ্ক আর না করিয়ে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা আচ্ছা, একটা অন্তর্লিখিত এবিসিডি আমি একটু আগে বলেছিলাম মনে আছে, যদি একটা চতুর্ভুজ থাকে বৃত্তে অন্তর্লিখিত যদি চতুর্ভুজ থাকে, এর বিপরীত কোণগুলা যোগ করলে হবে 180 ডিগ্রি। বিপরীত কোণগুলা যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে অ্যান্সার, তা মানে দুইটা কোণ যোগ করলে। তাহলে দেখেন আমার যদি থাকে কি এ বি সি ডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এর সি কোণের মান 85, সি কোণের মান দেওয়া আছে হচ্ছে 85 ডিগ্রি। তাহলে বলছে এ কোণের মান কত, তাহলে এ কোণের মান দুইটা কোণ যোগ করলে কত হবে 180, তাহলে 180 থেকে আমরা যদি 85 বাদ দেই তাহলে আস্তে আস্তে হচ্ছে 95 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 95 ডিগ্রি। পারবো? ক্লিয়ার? দুমদাম? অস্থির 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 অস্থির, পারবো সবাই, তাই না? দেখেন ওকে, এইবারকার কনসেপ্ট একটু আমি বলে রাখি আগে, এই কনসেপ্টটা একটু বলে রাখি। এই কনসেপ্টটা হচ্ছে যে একটা বৃত্ত যদি থাকে, মজার ব্যাপার খেয়াল করেন, এই বৃত্তের মধ্যে যদি আপনি বর্গ একটা আঁকেন, খুব মজা একটা বিষয় আছে, এই বর্গটা যদি আপনি আঁকেন, বৃত্তের মধ্যে একটা বর্গ আঁকছেন, এর কাহিনীটা কি? বর্গ আঁকলে এই বর্গের এইটা কি আসলে, এটা একটা কর্ণ না? এই কর্ণটা সবসময় আপনি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং কেন্দ্র এই যে দেখেন কেন্দ্র দিয়ে যাবে, এবং কর্ণটা আসলে এই যে আমাদের বর্গটার যে কর্ণটা আছে সেইটা বৃত্তটার একটা হচ্ছে ব্যাস, এইটা আমরা সবসময় মনে রাখবো। একটা বর্গের আমরা যে কর্ণ আঁকবো, কর্ণ যে আঁকছি, এটা সবসময় যদি অন্তর্লিখিত যদি একটা আমাদের বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ থাকে, সেই বর্গটার কর্ণটা সবসময় বৃত্তটার ব্যাস হবে। এটা আমরা অল টাইম মনে রাখবো। কথাটা কি বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে যে কোনো আমি বর্গ আঁকি, যদি যে কোনো বর্গ, মানে এই বৃত্তের মধ্যে আপনি যে কোনো একটা বর্গ আঁকলেন, হ্যাঁ একটা বর্গ যদি আপনি আঁকতে চান তাহলে অবশ্যই এর কর্ণটা হবে এইটার কর্ণটা হবে এই বৃত্তের হচ্ছে ব্যাস। ক্লিয়ার? বুঝেছি? পারবো? আচ্ছা খেয়াল করেন, দেখেন এখানে কি বলেছে, এই বৃত্তে এই অন্তর্লিখিত একটা হচ্ছে এই যে এইটা এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্রের 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, মানে এইটা যেটা বলেছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের 4টা বাহু, এই বর্গক্ষেত্রের যে 4টা বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। মানে এই যে বৃত্তটা যে আছে, বৃত্তটা আর এই যে বর্গক্ষেত্রটা আছে, এর মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা, এই যে এইটুকু অংশটা কতটুকু, সেটা তাহলে আমি কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে পুরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করব, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস হবে হচ্ছে বর্গের ক্ষেত্রফল, মাইনাস কিসের ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল। এইটা করে দিলেই আমাদের আসলে এই আবদ্ধ ক্ষেত্রফলটা বের হবে। আর বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে 2 হচ্ছে ব্যাসার্ধ, এই যে এটা কেন্দ্র থেকে কি যে কোনো একদিকের ডিস্টেন্স, তাহলে পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর বর্গের ক্ষেত্রফল কি হবে?
এই বর্গটার কর্ণ কত? বর্গটার কর্ণ হচ্ছে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, বর্গটার কর্ণ হচ্ছে 4। আমি বলছি কর্ণকে √2 দ্বারা ভাগ করলে ওই যে বর্গক্ষেত্রে এক বাহু পাওয়া যায়, মনে আছে? বর্গক্ষেত্রে এক বাহু পাওয়ার সিস্টেমটা কি? ওই যে √2 দ্বারা ভাগ করলে, ওই যে কর্ণকে √2 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে কর্ণের দৈর্ঘ্য। গতদিন পড়িয়েছি, কিন্তু গতদিন সবাই কি শিখেছেন না এটা? কর্ণকে √2 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য, আবার এক বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে কর্ণের দৈর্ঘ্য। মানে কর্ণ সমান যেমন a√2, তাহলে এ সমান কি? এ মানে তো বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণ বাই √2, মানে কর্ণকে √2 দ্বারা ভাগ করলে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। এই এক বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, এর উপর স্কোয়ার মানেই তো হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে 4/√2 এর স্কোয়ার করে দিলেই আমাদের আসলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। অর্থাৎ পাই ইন্টু 2 এর উপর স্কোয়ার মানে 4π, আর এখানে আসতেছে 4 এর উপর স্কোয়ার মানে 16, √2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2, তার মানে 4π মাইনাস হবে 8। এটা হবে আমাদের অ্যান্সার, 4π - 8, মানে ক নাম্বারটা। এটা কিন্তু 35 BCS এর কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। পারবো কি পারবো না আমি একটু জানতে চাই, সবাই কি ক্লিয়ার হয়েছেন? মানে আমি পুরো বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু ব্যাসার্ধের উপর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে পাই ইন্টু 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4π। আর বর্গের ক্ষেত্রফলটা কত? বর্গের যেহেতু কর্ণ দেওয়া আছে, কর্ণ হচ্ছে 2 আর 2 এ 4, 4/√2 করলে বাহুর দৈর্ঘ্য, তার স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল আমাদের। তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 16, √2 এর স্কোয়ার হচ্ছে 2, মানে হচ্ছে 8। তাহলে 4π মাইনাস হচ্ছে 8 হচ্ছে আমাদের ওই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? সবাই বুঝেছি? ঢুসুম ঢাসাম ক্লিয়ার? পারবো? ওকে। একই কথা, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে এইবার শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই চাইছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তাহলে বর্গক্ষেত্রের এক বাহু যেহেতু দেখতেছি 7 আর 7 যোগ করলে 14, মানে কর্ণটা হচ্ছে 14। তাহলে কর্ণ যদি 14 হয়, কর্ণ 7 আর 7 হচ্ছে 14, তাহলে বাহু কত হবে? তাহলে বাহু হবে 14 ভাগ √ কত? কর্ণ বাহু হচ্ছে কর্ণকে √2 দ্বারা ভাগ করলেই আমাদের বাহুর দৈর্ঘ্য পাই। বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে কর্ণকে √2 দ্বারা ভাগ করলে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি? বাহুর উপর স্কোয়ার। তাহলে বাহুর উপর স্কোয়ার মানে কি? 14 এর উপর 14/√2 দিয়ে স্কোয়ার, অর্থাৎ 14 এর স্কোয়ার হচ্ছে কি? 196 ভাগ √2 এর স্কোয়ার হচ্ছে 2। 196 এর অর্ধেক হচ্ছে আমাদের 98, তার মানে এখানে আসবে হচ্ছে অ্যান্সার হচ্ছে 98। এটাও ক নম্বরের অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? পারবো? সবাই পারবো? ঢিসিম ঢাসাম ক্লিয়ার? ওকে। বলছে 16 একক পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বৃত্তে অন্তর্লিখিত বৃত্ত হয়, বৃত্তের ক্ষেত্রফল কত? মানে একটা বৃত্ত আছে, এর ভিতরে একটা বর্গ আছে, যেই বর্গটা আছে সেইটার পরিসীমা হচ্ছে 16। তাহলে আমরা জানি যে একটা বর্গ যখন থাকে তার পরিসীমা হচ্ছে 4 × a, 4 × বাহুর দৈর্ঘ্য, সেইটা হচ্ছে 16। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16/4 মানে হচ্ছে 4। তাহলে প্রতিটা বাহু হচ্ছে 4 4 4 করে আছে। তাহলে 4 যদি বাহুর দৈর্ঘ্য হয়, তার মানে বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, আমরা জানি কি 4√2 কিসের মান? বলেন, 4√2 কিসের মান? কর্ণের মান। আর কর্ণ মানে কিসের মান? একটু আমাকে জানান, কর্ণ মানে কিসের মান? এই যে দেখেন, খেয়াল করেন, মানে পরিসীমা দেওয়া আছে 16, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 হলে আমি কি √2 দ্বারা গুণ করলে কিসের মান পাবো? কর্ণের মান। আর কর্ণ মানেই হচ্ছে কি? ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 4√2কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, ব্যাসার্ধ মানে আর, তাহলে আমাদের 2√2 থাকে। 2√2 হচ্ছে ব্যাসার্ধ। আমাদেরকে বলেছে হচ্ছে বৃত্তের অন্তর্গত বৃত্তের ক্ষেত্রফল কত। আমরা জানি ক্ষেত্রফল এ সমান হচ্ছে πr², মানে পাই ইন্টু 2√2 দিয়ে স্কোয়ার হবে। তাহলে 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার হচ্ছে 2 ইন্টু হচ্ছে পাই, অর্থাৎ 8π। তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সারটা আসতেছে হচ্ছে 8π। দেখেন খেয়াল করে, অ্যান্সারটা হচ্ছে 8π। পারবো? সবাই ক্লিয়ার? বুঝছেন? পরিসীমা দেওয়া আছে 16, তাহলে বাহুর দৈর্ঘ্য 16/4 মানে 4। তাহলে কর্ণ হচ্ছে বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দ্বারা ভাগ করলে বাহু পাওয়া যায়। তাহলে 4√2 হচ্ছে কর্ণের মান। আর কর্ণ মানেই ব্যাস, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ। তাহলে 4√2 এর অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করলে 2√2 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে পাই ইন্টু হচ্ছে
2√2 এর উপর হচ্ছে স্কোয়ার। বুঝেছি? ক্লিয়ার? পারবো? স্পর্শক সম্পর্কিত কোশ্চেন আছে। ওকে, এগুলো সব কিন্তু এই যে নাম্বারিংগুলো আমার বেসিক টু ম্যাজিক ম্যাথের নাম্বারিং। হ্যাঁ, বেসিক টু ম্যাজিক ম্যাথের সব আপনার সবগুলোরই কি দেওয়া আছে, বেসিক এবং শর্টকাট সব দেওয়া আছে। শর্টকাটও শিখতে হয় টাইম বাঁচানোর জন্য, বেসিকও শিখতে হবে বেসিক খুব বেশি দিন মনে রাখার জন্য, নাহলে ভুলে যাইতে পারেন। আর শিখলাম ভুলে গেলাম, হ্যাঁ বহুত জিনিসই শিখে ভুলে যেতে পারেন, তবে সবই শিখতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, শর্টকাট অনেক কিছুরই শিখতে হবে, কিন্তু বেসিকও শিখতে হবে অনেক কিছুরই। দুইটা পরস্পর ছেদি বৃত্তে, মানে দুইটা বৃত্ত যারা পরস্পরকে ছেদ করছে, এমন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? স্পর্শক মানে হচ্ছে একটা বিন্দুগামী। তাহলে এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দুগামী যদি আমি একটা স্পর্শক আঁকতে চাই, সে মানে স্পর্শক আঁকতে চাই, সেটা একটাই আঁকতে পারবো, কারণ একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যায়। আরেকটা যদি স্পর্শক আঁকি, এইটাতে আর স্পর্শক হবে না। মনে রাখতে হবে এই পাশে একটা স্পর্শক আঁকতে পারবো সাধারণ মানে দুইটাতে কমন স্পর্শক, এই পাশে আরেকটা কমন স্পর্শক আঁকতে পারবো। তাহলে কমন স্পর্শক হবে দুইটা পরস্পর ছেদির জন্য। আর যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাদের জন্য সাধারণ স্পর্শক হবে তিনটা, এইটা আবার এরা স্পর্শ করছে যে এর মাঝখান দিয়ে আরেকটা, তিনটা। তাহলে পরস্পর ছেদি, যেহেতু পরস্পর ছেদি হইলে দুইটা সাধারণ স্পর্শক হবে। কয়টা? দুইটা সাধারণ, মানে এমন একটা স্পর্শক যেটা এরো এটারই বলে সাধারণ। এই স্পর্শকটাও এইটা এরো, আর কোনো স্পর্শক হবে না সাধারণ এখানে। কিন্তু যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতো, তাহলে তিনটা সাধারণ স্পর্শক আঁকা যাইতো, কারণ এদিক দিয়ে আরেকটা আঁকা যাইতো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? তাহলে দুইটাই আমি শিখাই দিলাম, যে যদি আসে তাহলে আপনারা এভাবে করে দিয়ে দিবেন, পারবেন মনে হয় সবাই। ওকে, ধুমধাম। আচ্ছা, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার হচ্ছে দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, মানে আপনি একটা যদি স্পর্শক আঁকেন, আমরা জানি স্পর্শক যদি আমরা আঁকি, বৃত্তের যে কোনো বিন্দুতে যখন আমি স্পর্শক আঁকবো, যে কোনো বিন্দুতে স্পর্শক মানে তো হচ্ছে একটা বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ, এই মনে করেন এইটাই সেই স্পর্শক এঁকেছি। স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্ব, মানে এটা হচ্ছে একটা লম্ব। তাহলে এইটা দেওয়া আছে 2, এইটা দেওয়া আছে 5, তাহলে এইটার মান কত? তাহলে বুঝাই যাচ্ছে যে এইটা তো হচ্ছে এই যে এইটা যেহেতু বিপরীত দিকে আছে, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ আর এক বাহু দেওয়া থাকলে আরেক বাহু বের করার সিস্টেম কি? অতিভুজের স্কোয়ার মাইনাস আরেক বাহুর স্কোয়ার, অর্থাৎ 25 মাইনাস হচ্ছে 4, 25 মাইনাস 4 করলে আসে রুট হচ্ছে 21 না, রুট আসতেছে 21। রুট 21-এর মান কত? আচ্ছা, রুট 21-এর মান কি 5.38 হওয়ার কোনো চান্স আছে? কারণ 5-এর স্কোয়ার করলে তো 25, তার বেশির স্কোয়ার করলে তো 25-এর বেশি হতো। 5-এর স্কোয়ার 25, 3-এর স্কোয়ার 9, ডেফিনেটলি 4.38 বা 4.58, এইটা ডেফিনেটলি অ্যান্সার হবে। এরকম কিন্তু ট্রিক্স দেখে বুঝতে হবে। আপনার অপশনগুলোই কিন্তু এমন দিচ্ছে যে 5-এর স্কোয়ার মানে তো 25, এটার স্কোয়ার করলে 25-এর বেশি হবে। এখানে তো আছে 21-এর রুট, এইটার স্কোয়ার করলে 9 হবে, তার মানে রুট 21 করলে, মানে রুট 25-এর মান যেহেতু 5, আবার রুট 16-এর মান হচ্ছে 4, তার মানে এর মান ডেফিনেটলি 4.something হবে, তাই না? এটা কি বুঝেছি? 4.something হবে। আর আপনি বর্গমূল করার সিস্টেম নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, ইউটিউবে যে সার্চ দিবেন বর্গমূল করার নিয়ম, পাশে লিখবেন মোত্তাসিন পাহলভি, লিখবেন, আসল নিয়ম দেওয়া আছে, শর্টকাট নিয়ম দেওয়া আছে, সবই আছে। আসল নিয়মটা শিখে নেবেন যে ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল করতে হয়, এগুলো শর্টকাট পদ্ধতিতেও করা যায়। ওকে, ঠিক আছে। এটা কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, এবি বৃত্তে হচ্ছে এবি এর এ বিন্দুতে স্পর্শক। আচ্ছা, এবিটা হচ্ছে এ বিন্দুতে হচ্ছে স্পর্শক, ও কেন্দ্র বিশিষ্ট হচ্ছে বৃত্ত, এবিটা হচ্ছে আমাদের এ বিন্দুতে হচ্ছে স্পর্শক, এবি। ঠিক আছে? আচ্ছা, কোন এ ও বি, আরে কি হলো? হ্যাঁ, এখন কিসের মান বলেছে? এটা তো লম্ব, তাই না? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যেহেতু লম্ব, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, ডেফিনেটলি 90 ডিগ্রি। কিসের মান দেওয়া আছে? এটা একটু আমরা দেখি।
AOB ইকুয়াল 60 ডিগ্রি দেওয়া আছে, AOB মানে এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাকে কিসের মান বের করতে বলছে? ABO মানে এই কোণটা বের করতে বলছে। ডেফিনেটলি এটা যেহেতু 90, তাহলে এইটা 60 হইলে মানে এইটা 90 মানে কি বাকি দুটা মিলেও 90 হবে, এটা 60 হইলে অবশ্যই এটা কত হবে? 30 ডিগ্রি। তার মানে এটা 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? বুঝেছি? পারবো সবাই? ডেফিনেটলি একেবারে ইজি, সবাই পারবো। ক্লিয়ার? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমার আরও কিছু এইখানে আরও কোশ্চেন আছে, যেমন চাকার অঙ্ক। যে চাকার অঙ্ক মানে কি? ওই যে পরিধি, একটা চাকা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘুরে গেলে, একবার ঘুরলে, এই রিলেটেড অঙ্ক আছে, এগুলো করে নেবেন। আর তাহলে আমাদের বৃত্তটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ক্লাসটা বারবার দেখবেন, আর আপনারা শেয়ার করে দিতে পারেন সবার সাথে। আর আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ সহ এমপিবিয়ান ম্যাথ রিভিশন বুক, আর বিসিএস লিখিত এবং বিসিএস ব্যাংক লিখিতর জন্য যেটা ম্যাথ এক্সপেক্টর বইটা সংগ্রহ করবেন। এমপিবিয়ান বইটা আপনি লাইব্রেরিতে যদি চান, ইনশাল্লাহ বলবেন যে ম্যাজিক ম্যাথ বইয়ের যে পাবলিকেশন, সেখান থেকে তারা সংগ্রহ করে নেবে। লাইব্রেরি থেকে কিনতে পারেন, অনলাইন থেকেও অর্ডার দিতে পারেন। অনলাইন থেকে অর্ডার দিলে যেহেতু আমাদের ডেলিভারি চার্জটা অ্যাড হয়, আপনারা আগে দেখবেন নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যায় কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।